হ্যাঁ, এখানে একটি সৃজনশীল রয়েছে যার মধ্যে 4টি প্রশ্ন। ক্যালামিন তড়িৎদ্বার কি? লবণ সেতুর মুখ্য কাজ ব্যাখ্যা করো। কক্ষ তাপমাত্রায় একটি কোষের এর মধ্যে যে বিক্রিয়া রয়েছে তা দেখানো হয়েছে। জিঙ্ক এবং সিলভারের মধ্যে তার তড়িৎচালক বলের মান নির্ণয় করতে হবে। এবং শেষে রয়েছে যে 2 নং কোষ জিঙ্ক এবং কপারের মধ্যে তাতে কপার আয়নের ঘনমাত্রা কত হলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোষ বিভাগের মান 0 হবে। এবং এখানে কিছু মান উল্লেখ করে দেওয়া হয়েছে। তো শুরু করে দেওয়া যাক আজকের প্রশ্ন সৃজনশীল। এবং ক নং উত্তর রয়েছে ক্যালামিন তড়িৎদ্বার কি? এর উত্তর রয়েছে ক্যালামিন তড়িৎদ্বার একটি দ্বিতীয় শ্রেণীর তড়িৎদ্বার যেখানে মার্কারি ধাতুর সংস্পর্শে এই স্বল্প দ্রবণীয় লবণ মার্কারি ক্লোরাইড এবং এই লবণের সংস্পর্শে একই অ্যানায়ন বিশিষ্ট দ্রবণীয় লবণ KCl থাকে। শ্রেণীর তড়িৎদ্বারের ক্ষেত্রে 2টি শ্রেণী রয়েছে এবং একটি হচ্ছে প্রথম শ্রেণীর তড়িৎদ্বার এবং আরেকটি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর তড়িৎদ্বার। প্রথম শ্রেণীর তড়িৎদ্বারের মধ্যে রয়েছে হাইড্রোজেন তড়িৎদ্বার এবং দ্বিতীয় শ্রেণীর তড়িৎদ্বারের মধ্যে দ্বিতীয় শ্রেণীর তড়িৎদ্বার অনেকগুলো রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য বা জনপ্রিয় একটি হচ্ছে ক্যালামিন তড়িৎদ্বার। লবণ সেতুর মুখ্য কাজ ব্যাখ্যা করো। যে উত্তর রয়েছে লবণ সেতু সংযোগের ফলে দুটি অর্ধকোষের দ্রবণ সংযুক্ত হয়ে বর্তনী পূর্ণ করে পূর্ণাঙ্গ তড়িৎ রাসায়নিক কোষ সৃষ্টি করে থাকে। লবণ সেতুতে বর্তমান তড়িৎ বিশ্লেষের ক্যাটায়ন ও অ্যানায়ন অর্ধকোষের দ্রবণে পরিব্যাপ্ত হয়ে উভয় দ্রবণের তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখে। তড়িৎ রাসায়নিক কোষের তড়িৎদ্বারে জারণ বিজারণ বিক্রিয়ার সময় লবণ সেতুর অনুপস্থিতিতে জারণ অর্ধকোষে ক্যাটায়ন ও বিজারণ অর্ধকোষে অ্যানায়নের আধিক্য ঘটে। এই জিনিসটি ভালো করে খেয়াল রাখতে হবে। জারণ অর্ধকোষে ক্যাটায়নের এবং বিজারণ অর্ধকোষে অ্যানায়নের আধিক্য ঘটে, অর্থাৎ পরিমাণে বৃদ্ধি ঘটে। অর্থাৎ এই সময় অ্যানায়নে গিয়ে সবগুলো জমা হয়। আচ্ছা, এরপরে ফলে তড়িৎ প্রবাহ ব্যাহত হয় এবং হ্রাস পেতে থাকে এবং একসময় তা বন্ধ হয়ে যায়। এই কারণে মূলত লবণ সেতু ব্যবহৃত হয়। অর্থাৎ যখন একটি কোষের মধ্যে বিক্রিয়াশলে বা দুটি অর্ধকোষের দ্রবণ যুক্ত হয় তখন অ্যানায়নের মধ্যে গিয়ে ইলেকট্রনগুলো জমা হয় এবং ফলে একসময় ক্যাটায়নে তা খালি হয়ে যায়। ফলে একসময় এই প্রবাহটা বন্ধ হয়ে যায়, কারণ তখন আর ইলেকট্রন থাকে না, অবশেষ থাকে না, ফলে প্রবাহটা আর চলতে পারে না। কিন্তু লবণ সেতু ব্যবহার করা হলে তার মধ্যে এই যে তড়িৎ নিরপেক্ষতা বজায় থাকে, কারণ উভয়ের মধ্যে তখন ইলেকট্রন আয়নের সমতা হয় এবং উভয় অর্ধকোষের মধ্যে ইলেকট্রনগুলো আদান প্রদানের মাধ্যমে তার মধ্যে যে ইলেকট্রনের অসামঞ্জস্য তা দূর হয়ে যায়। এরপরে প্রশ্ন যে কোষটি তড়িৎচালক বলের মান বের করতে হবে। তো এখানে কক্ষ তাপমাত্রায় জিঙ্ক এবং সিলভারের, তো আমরা এখন আসি সরাসরি উত্তরে। 1 নং কোষে সার্বিক বিক্রিয়া দেখানো হয়েছে। কপার এবং সিলভারের মধ্যে এই যে সিলভার আয়নের থেকে কপার 2+ এবং 2টা সিলভার অণু তৈরি হয় এবং তার তড়িৎচালক E1 এর মান +0.46 ভোল্ট। এবং 2 নং কোষে বিক্রিয়া জিঙ্ক এবং কপারের মধ্যে তা থেকে E2 এর মান বের হয় +1.1 ভোল্ট। এবং এই দুটি বিক্রিয়া করলে যোগ করার পরে যে জিঙ্ক এবং সিলভারের মধ্যে তখন আমাদের উত্তর বের হয় 1.56 ভোল্ট। এবং এক্ষেত্রে যে জারণ বিজারণের যে বিক্রিয়াটা ঘটেছে তা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করবো, তখন সেখানে আপনারা তা দেখলে এই জারণ বিজারণ নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো 3 নং বিক্রিয়া অর্থাৎ যে দুইটি যোগ করেছি সেটাকে আমরা 3 নং দিয়ে দিয়েছি। তাতে যে ইলেকট্রন আদান প্রদান ঘটে 2টি এবং ইলেকট্রন আদান প্রদানকে N দ্বারা প্রকাশ করা হয়, তাই N এর মান 2 এবং জিঙ্ক 2+ এর মান 1 মোল এবং সিলভারের মান 1 মোল, যা এখানে দিয়ে দেওয়া হয়েছে। যে জিঙ্কের মান আর কপারের মান সবগুলোর মানই 1 মোল করে দেওয়া আছে। তো আয়ন বাদে বাকি যেগুলো যেমন কঠিন তরল পদার্থের ক্ষেত্রে ঘনমাত্রা আমরা 1 ধরবো, তো এগুলো এখানে তাই আমরা উল্লেখ করা হয়নি। এবং যেহেতু তাপমাত্রা দেওয়া নেই, প্রমাণ তাপমাত্রা হিসেবে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 298 কেলভিন 273 যোগ করার ফলে হয়, তা ধরা হয়েছে। ই সেলের মান E0 সেল -RT/NF লন জিঙ্ক 2+ সিলভার আয়ন স্কোয়ার, এবং এটি হচ্ছে নান্য সমীকরণ থেকে এসেছে। এবং এখানে E0 সেলের মান -RT/NF লন জিঙ্কের মান 1 মোল, তাই 1, এবং সিলভারেরও ঘনমাত্রা 1, তাই 1 স্কোয়ার। তো এখান থেকে ক্যালকুলেশন করলে মান বের হবে, ই সেলের মান বের হবে 1.56 ভোল্ট। তো এরপরে শেষ প্রশ্ন, উদ্দীপক 2 নং কোষে কপার আয়নের ঘনমাত্রা কত হলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোষ বিভাগের মান 0 হবে তা বিশ্লেষণ করতে হবে এবং কিছু মান দিয়ে দেওয়া হয়েছে। তো E0 সেলের মান 1.1 ভোল্ট এবং ই সেলের মান 0 ভোল্ট বের করতে হবে, তাই এটি দেওয়া হয়েছে। এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাই 273 যোগ করলে 303 কেলভিন এবং N এর মান 2
আগেও এটি বের হয়েছে যে দুইটি ইলেকট্রনের আদান প্রদান ঘটে। নান্নাষ্টের সমীকরণ অনুযায়ী ই সেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস RT বাই NF লন। আবারও বলেছিলাম কঠিন বা তরল পদার্থের ক্ষেত্রে ঘনমাত্রা এক হবে, তাই সেগুলো উল্লেখ করা হয়নি, অর্থাৎ এই জন্য এখানে শুধু জিঙ্ক 2+ এবং কপার 2+ মান দেওয়া হয়েছে। তো এখান থেকে ই সেল যদি এক পাশে রেখে এই বাকিটাকে যদি অন্য পাশে নিয়ে যায় তাহলে যেহেতু মাইনাস আছে তাই পাশে গেলে প্লাস, তাই RT বাই NF লন জিঙ্ক 2+ বাই কপার 2+। ই নট সেলের মান 1.1 এবং আর এর মান যে SI একক অনুযায়ী 8.314, টি এর মান কেলভিনে 303, এন এর মান 2, এফ এর বা ফ্যারাডে হচ্ছে 96,500। এরপর লন জিঙ্কের মান, যেহেতু আমরা এখানে জিঙ্কের ঘনমাত্রা 1 মোল এবং এখানে উল্লেখ দেওয়া আছে যে জিঙ্কের ঘনমাত্রা 1 মোল, কপারেরও 1 মোল দেওয়া আছে, কিন্তু আমাদেরকে এখানে কত কপারের ঘনমাত্রা কত হলে যে এই সেলের মান 0 হবে বের করতে হবে, তাই এটাকে আমরা জানি না, তাই এক্স মোল বা ওয়াই মোল মানে অজ্ঞাত একটি চিহ্ন দ্বারা প্রকাশ করেছি। তো নান্নাষ্টের সমীকরণটাকে এখানে বসিয়েছিলাম, তাই এখানে জিঙ্কের মান 1 এবং কপারের মান x বসিয়েছি, এবং এখানে যে ক্যালকুলেশন হয় অর্থাৎ 2 ইন্টু যে এই অংশটুকু নিচে অংশটুকু এই পাশে গেলে গুণ হবে এবং বাকি উপর অংশটুকু এই পাশে গেলে ভাগ হবে, এবং পুরো ক্যালকুলেশন করার পর হবে 84.27 ইকুয়াল টু লন 1/x। আর লন এই পাশে গেলে হবে ই 1/x ইকুয়াল টু ই টু পাওয়ার 84.27, এবং একে ব্যস্তানুপাত করার পরে মান বের হবে 2.52 ইন্টু 10^37, এবং এটি হচ্ছে নির্ণেয় গণমাত্রা, অর্থাৎ কপারের গণমাত্রা 2.52 ইন্টু 10^37 মোল হলে এই সেলের মান 0 হবে। ধন্যবাদ সবাইকে।